দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন হাত বাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফাত কাদির। শাফাত কাদির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সম্পর্কে আগে একটু জানতে চাই, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। এই যে আমরা হাত বাক্সর কথা শুনেছি, আসলে এই হাত বাক্স মূলত কি এবং কি ধরনের কাজ করেন আপনারা? আচ্ছা, আমি মোহাম্মদ শাফাত কাদির। আমি মেইনলি হাত বাক্স নামক একটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। আমাদের প্রতিষ্ঠানের যেটা স্বকীয়তা বা যেটা বলবো যে আমাদের আলটিমেট ইউএসপি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম সুভিনির নিয়ে কাজ করছি। যদি আমি আরও স্পেসিফিক্যালি বলি, ধরেন আমরা তো পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে অনেক যাই বা আদার্স কান্ট্রিগুলোতে যাই। তো যখন আমরা একটা বিদেশি দেশে যাচ্ছি, ওইখান থেকে কিন্তু রিটার্ন করার সময় আমরা ওই দেশের স্মৃতি বিজড়িত কোনো একটা মোমেন্টো বা সুভিনির নিয়ে আসি। যদি স্পেসিফিকলি বলি, যেমন ইন্ডিয়া থেকে কিন্তু তাজমহলের মিনিয়েচার বাংলাদেশের অনেকে সংগ্রহ করে নিয়ে এসেছে। সো আমরা আসলে ওই নিড গ্যাপ যেটা বাংলাদেশে ছিল সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, যে বাংলাদেশেও তো আসলে নানা কাজে অনেক বিদেশিরা আসছেন বা অনেক সময় বাংলাদেশেরাও বিদেশে যাচ্ছেন তাদের বিভিন্ন ডেলিগেশন বা বিজনেস পারপাসের কাজে। তো তারা কিন্তু সবসময় বাংলাদেশকে ডিরেক্টলি রিপ্রেজেন্ট করে এরকম কোনো একটা ট্যুরিজম সুভিনিরের খোঁজে থাকেন। আমরা ঠিক ওই জায়গাটাতেই কাজ করছি। বাংলাদেশের যে অনিন্দ্য সুন্দর কিছু নিদর্শন রয়েছে, যেমন আমাদের স্বাধীনতার স্মারক স্মৃতিসৌধ, ভাষা শহীদদের সম্মানে তৈরি আমাদের শহীদ মিনার, বা বলতে পারেন আমাদের ৬০ গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, এগুলোর মিনিয়েচার আমরা প্রথমবারের মতো বাংলাদেশে ডেভেলপ করেছি এবং তার থ্রুতে আমরা চাচ্ছি বিশ্বের প্রতিটি ঘরে বাংলাদেশকে একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করতে। নিশ্চয়ই। আপনি একজন তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ। আপনার শিক্ষা জীবন বা কোথায় পড়ালেখা করলেন সেটি সম্পর্কে এবার একটু। জি, অবশ্যই। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি। আর এর আগে যদি আমার কলেজ জীবনের কথা বলি, আমি রাজুক উত্তরা মডেল কলেজ থেকে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে আমার এইচএসসি কমপ্লিট করেছি, এবং তার আগে আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমাদের মতিঝিল শাখা থেকে এসএসসি কমপ্লিট করি আর কি। তো আসলে যখন শিক্ষা জীবনে ছিলেন, ছাত্র ছিলেন, তখন থেকে কি ভাবতেন যে প্রফেশন হিসেবে উদ্যোক্তা হবেন বা ব্যবসা বাণিজ্যকে বেছে নেবেন, নাকি চাকরি করার ইচ্ছা ছিল? টু বি ভেরি অনেস্ট, আমার আসলে উদ্যোক্তা হওয়াটা, এটা আমি অনেকখানি বলি, এটা আসলে আমারটা অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনারশিপ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, যখন আমাকে ধরেন ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের টিচাররা জিজ্ঞেস করতো যে তুমি আসলে ফাস্ট ফরওয়ার্ড 5-6 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চাও, তখন আমি চাইতাম আসলে একটা এমএনসিতে বা একটা কর্পোরেটে জবে চলে যাওয়া। আমার ফ্যামিলি, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, ফ্যামিলি থেকে সবসময় চাইতো যে আমি হয়তো কোনো একটা সরকারি চাকরিতে যাই। সো ওইভাবেই আমিও আসলে নিজেকে মোল্ড করে নিয়েছিলাম। আমিও আসলে বিবিএ ফাইনাল সেমিস্টার আগ পর্যন্ত জানতাম যে আমি ইদার গভর্নমেন্ট জবে যাব, আর নয়তো আমি হচ্ছে কোনো একটা এমএনসিতে যাচ্ছি। কিন্তু এই সব জিনিসই পরিবর্তন শুরু হয় যখন আমি আমার লাস্ট সেমিস্টারে আমি লাকিলি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দুদিনব্যাপী একটা বিজনেস প্ল্যান ফরমেশন কর্মশালায় সুযোগ পাই। সত্যি কথা বলতে আমার আসলে ওইখানে যাওয়া হয়েছিল যে আমার একাডেমিক যে অ্যাচিভমেন্ট সেগুলোকে আরেকটু গ্লোরিফাই করার জন্য আরেকটা এক্সট্রা সার্টিফিকেট গ্রহণ করতে। কিন্তু মজার বিষয় যেটা, ওইখানে আমাদের দুদিনব্যাপী কর্মশালা ছিল এবং শেষের দিন আমাদেরকে বলা হয় যে এবার একটা সত্যিকারের বিজনেস প্ল্যান রেডি করে প্রেজেন্টেশন করতে। আমরা এটা কত সালের কথা শুনছি? এটা হচ্ছে 2014 সালের শেষার্ধের কথা আর কি। তখন হচ্ছে আমি বিবিএ ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট। সো যখন আমি দেখলাম যে আসলে ওইখানে এখন বিজনেস প্ল্যান সাবমিট করা ছাড়া আমার আসলে 2 দিনের কর্মশালায় বিফল হবে, আলটিমেট গোল যেটা একটা সার্টিফিকেট সেটা আমি পাবো না, তো তখন আসলে বাধ্য হয়েই একটা বিজনেস প্ল্যান ডিজাইন করা। তো যখন আমি ভাবা শুরু করি যে আসলে আমি কী নিয়ে ব্যবসা করব, তো তখন আমার আসলে ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ে। এটা সম্ভবত 2002 বা 2003-এর ঘটনা। তখন আমি ক্লাস 6-এর স্টুডেন্ট। যে প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম যে এই রকম একটা আইটেম নিয়ে আসলে কোথা থেকে কাজ করার, ওইটার ঘটনাটাই হয়তো এখানে লিঙ্ক হয়ে যাবে। সো আমার একজন চাচা ছিলেন, উনি চিকিৎসার জন্য আমেরিকায় যান। সো প্রায় বেশ লম্বা সময় এখানে থাকার পরে যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, তো সবার জন্যই কিছু গুডি ব্যাগ, কিছু গিফটস এটা নিয়ে আসেন। আমার বাসায় ওইরকম চমৎকার একটা গিফট ব্যাগ আসে। তো ওইখানে আমি খুব সুন্দর, আমার এখনও মনে আছে, এতটুকু একটা সাইজ, সামথিং অ্যারাউন্ড 5 or 6 ইঞ্চ, হালকা গ্রিন কালারের একটা বক্স, যেটার মধ্যে স্ট্যাচু অফ লিবার্টির স্কেচ ওয়ার্ক করা ছিল। সো ওই গিফট বক্সটা যখন হাতে আসে, তো তখন সবার মাথায় ছিল এটা মেবি কোনো একটা পারফিউম বা ক্যান্ডেল হতে পারে। কিন্তু যখন ওই বক্সটাকে আমরা আনপ্যাক করলাম, ওইটার ভিতর থেকে কমপ্লিট 3D একটা মিনিয়েচার বের হয়ে আসে স্ট্যাচু অফ লিবার্টি। সো ওই জিনিসটা ক্লাস 6-এর স্টুডেন্ট, আমার জন্য এটা আসলে খুবই নতুন একটা অভিজ্ঞতা। আমার এখনও মনে আছে, আমি আমার আব্বাকে বলছিলাম যে বাবা, স্ট্যাচু অফ লিবার্টি তো হয়, আমাদের স্মৃতিসৌধ শহীদ মিনার কেন হয় না?
বাবা সরকারি ব্যাংকে ছিলেন, তো বাবা বলছিলেন যে বাংলাদেশে মেবি এগুলো কেউ কাজ করছে না, যেহেতু ব্যাংকিং লাইনে আছি, কেউ যদি এসব কোনো উদ্যোগ নিত হয়তো আমার কানে আসতো আর কি। সো ওই ছোটোবেলার স্মৃতিটা না সামহাও আমার মাথায় রয়ে গিয়েছিল, এবং 2014 সালে যখন আসলে আমি অনেকটা বাধ্য যে আমাকে একটা বিজনেস প্ল্যান সাবমিট করতে হবে, আদারওয়াইজ আমি সার্টিফিকেট পাবো না। সো ওই আইডিয়াটাকেই আমি একটা বিজনেস প্ল্যান ফরম্যাটের মধ্যে ফেলি, এবং সেখানে আমাদের একটা ফর্মাল প্রেজেন্টেশন হয়। সেখানে হচ্ছে ঢাকা চেম্বারের তৎকালীন যে সভাপতি ছিলেন সবুর খান স্যার, উনি উপস্থিত ছিলেন। এবং প্রেজেন্টেশনে আমি যেটা ছিল, আমার বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আমি প্রেজেন্টেশনে আমি বলতে পারি কিছুটা হয়তো ভালো ছিলাম। প্রেজেন্টেশন স্কিলটা একটু চমকপ্রদ হওয়াতে স্যার খুবই অ্যাপ্রিসিয়েট করেন। এবং আমার এখনও মনে আছে যেদিন হচ্ছে আমাদের ওই সার্টিফিকেট গিভিং সেরিমনি, সবুর খান স্যার নিজে আসেন এবং আমার সাথে করমর্দন করে বলেন যে দেখো বাবা, আমি আসলে জানি না তুমি এটাকে আসলে একাডেমিক একটা প্রেজেন্টেশন হিসেবে নিয়েছো কিনা, কিন্তু তুমি যেই আজকে আইডিয়াটা দিয়েছো, এটা নিয়ে যদি তুমি সত্যিকার অর্থে ক্যারিয়ারে কিছু কাজ করো, এটা খুব ভালো একটা আউটপুট আসবে, কারণ বাংলাদেশে আমার জানা মতে এভাবে কেউ কাজ করছে না। সো দ্যাট ওয়াজ দ্য এক্স্যাক্ট স্টেটমেন্ট, যেখানে ধরেন আমার এত লম্বা জীবনগুলো আমার প্রায় তার 10-15 বছর আগে যে আমার স্বপ্ন ছিল যে কর্পোরেটে যাব বা গভর্নমেন্ট জবে যাব, ওইটা আসলে তখনই আমি চেঞ্জ করি। আমি তখন সত্যিকার অর্থে একজন উদ্যোক্তা হওয়ার জন্য আমি আমার ভিশন সেট করি, এবং পরবর্তীতে হাত বাক্স নিয়ে যাত্রা শুরু করা আর কি। মানে সেখান থেকে তো আপনি ইন্সপায়ার্ড হলেন, মানে অর্থাৎ তৎকালীন ডিসিসিআর যে প্রেসিডেন্ট, ওনার ইন্সপিরেশন আপনাকে আরও বলবো যে আসলে আরও উদ্বুদ্ধ করলো। কিন্তু তারপরের যে যাত্রাটা আপনি শুরু করলেন উদ্যোক্তা হিসেবে, সেই সময়কার একটু স্ট্রাগলের কথা শুনুন। জি অবশ্যই, স্ট্রাগলের কথাটা যেটা হচ্ছে, প্রথমেই আমি আমার যেই কনসার্ন বা যেটার জন্য আসলে আমি কিছু হলেও পরিচিতি পেয়েছি হাত বাক্স, প্রথমে আসলে হাত বাক্স আমি শুরু করার আমার কাছে সামর্থ্য ছিল না। কারণ ছিল দুটা। প্রথমত, হাত বাক্স ইজ অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সো ম্যানুফ্যাকচারিং ফার্ম দিতে গেলে আপনার কিন্তু মিনিমাম হলো একটা ক্যাপিটাল লাগবে, একটা ফ্যাক্টরি সেট আপ না হোক একটা ছোট স্টুডিও লাগবে। সো সেটার জন্য যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আমার কাছে ছিল না। আর ইনিশিয়াল অবস্থায় যেটা আমি বলছিলাম, আমার মধ্যবিত্ত পরিবার, আমার পরিবার থেকে চাচ্ছিল গভর্নমেন্ট জব। সো বাসা থেকেও কিন্তু ইনিশিয়াল সাপোর্টটা আমি পাচ্ছিলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বিবিএ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার কাছে একটা স্বপ্ন আছে যে আমি স্মৃতিসৌধকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসবো, কিন্তু আমার কিন্তু এই টেকনিক্যাল নো হাউটা নাই। সো ওইটার জন্য একজন পারফেক্ট কো ফাউন্ডার যে আমার ওই স্বপ্নটাকে মোল্ড করে হাতে নিয়ে আসবে, ওটাও কিন্তু আমার কাছে ওই সময় ছিল না। সো এই দুইটা ল্যাকিংস নিয়েই কিন্তু আমাকে আসলে আমার স্বপ্নের যাত্রাটা শুরু করতে হয়েছে। সো প্রথম যে কাজটা আমি করেছিলাম, তখন আমি বিভিন্ন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ, তারা আমাকে ওই সময় ভালো গাইডেন্স দিয়েছেন। স্যারদের কাছে গিয়েছি, এবং সবুর খান স্যার কিন্তু ওই সময় আমাকে মেন্টরশিপ এবং গাইডেন্স দিয়েছেন। আমি সবুর খান স্যারের কাছে গিয়েছি যে স্যার, আমি এটা করতে চাই, কিন্তু আমার তো ক্যাপিটাল নেই। স্যার যেটা করতে পারতেন, স্যার কিন্তু আমাকে টাকা দিয়ে বলতে পারতেন এই নাও টাকা, তুমি কাজ শুরু করো। কিন্তু স্যার আসলে বড় ব্যবসায়ীরা যা হয়, উনিও একটা ভিশন সেট করেছিলেন। উনি আমাকে বললেন, তুমি কাজ করে তোমার জন্য ক্যাপিটালটা গ্রো করো। কিভাবে কাজ করবো স্যার? সবুর খান স্যার বললেন যে তুমি প্রমোশনাল গিফট আইটেমের বিজনেসে চলে যাও। বাংলাদেশে এই বিজনেসটা তখন থেকেই বেশ ভালো একটা এক্সপোজার পাওয়া শুরু করছে, এবং এই বিজনেসের মজা হচ্ছে কর্পোরেট হাউসগুলো অনেক সময় অ্যাডভান্স প্রোভাইড করে দেয়। সো আমার যেটা ছিল, আমার ইনভেস্টমেন্ট বা ক্যাপিটালের সংকট, আমি কিন্তু যখন এইরকম কাজ পাই কর্পোরেট থেকে, ওরা কিন্তু আমাকে চালানটা দিয়ে দিচ্ছে। সো এটার উপর বেস করে আমি আমার প্রথম যে কনসার্ন বিডি সুভিনির, সেটা আসলে সবুর খান স্যারের দিক নির্দেশনাই আমার শুরু করা হয়, এবং সেটা দিয়ে আমি আমার ব্যবসার জীবনটাতে আসলে শুরু করি। ফাস্ট ফরওয়ার্ড 2 ইয়ার্স, ইন দ্য মিন টাইম ওই ব্যবসা থেকে যে লাভের টাকাটা আসে, ওইটার মোস্ট অফ দ্য টাকাই হচ্ছে আমি সঞ্চয় করে ফেলতাম আমার হাত বাক্সকে বিল্ড করার জন্য। আর এর পাশাপাশি আমার চলতে থাকে আমার কো ফাউন্ডার খোঁজার কাজ। এই জায়গাটা আমি খুবই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরামিক বিভাগের প্রফেসর রবিউল ইসলাম স্যারকে আমি আসলে আমার বিশ্ববিদ্যালয়ের শুরুর জীবন থেকেই চিনতাম। স্যারকে গিয়ে যখন আমার স্বপ্নের কথা বললাম, স্যার বলল যে আমি এরকম একজনকে চিনি, আমি ওর সাথে কথা বলে তোমাকে একটু পরিচয় করিয়ে দিব। এবং স্যার ওয়াজ দ্য অ্যাকচুয়ালি ম্যাচ মেকার, যিনি হচ্ছে আমাকে আমার কো ফাউন্ডারের সাথে পরিচয় করায় দেন। আমার কো ফাউন্ডারের নাম হচ্ছে রবিউল হোসেন, উনি সিরামিক ডিপার্টমেন্ট থেকেই পাশ করেছেন। তিনি আমার চেয়ে প্রায় 4 বছরের বড়। ওই সময় উনি জব মার্কেটে অলরেডি চলে গিয়েছেন, কিন্তু রবিউল ভাইও কিন্তু প্রথম থেকেই চাচ্ছিলেন যে একটু ট্র্যাডিশনাল সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে, এবং উনি বেশ অল্প বয়স থেকেই মিনিয়েচার কাজে খুব পটু ছিলেন। সো স্যারের ওই ম্যাচ মেকিং এবং রবিউল ভাইয়ের সাথে যখন আমার থটটা অ্যালাইন হয়, সো আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা একসাথে কাজ করতে পারি। এবং সেই সময় আমি বিডি সুভিনির থেকে কিছু ক্যাপিটাল রেজ করে ফেলতে পেরেছি। সো আমরা ওই ছোট্ট যে সামান্য পুঁজি ছিল, সেটা দিয়ে সাহস করে একটা ছোট্ট সেট আপ নিয়ে ফেললাম। 2 রুমের একটা অফিস, মেবি 450 স্কোয়ার ফিট,
200 স্কোয়ার ফিটে আমাদের একটা রুম, যেখানে আমরা বসে ডিজিটাল মার্কেটিং বা আমাদের আদার্স অপারেশনাল কাজকর্ম করতাম। আর 150 স্কোয়ার ফিটের ছোট্ট একটা রুম, যেখানে আমার প্রোডাকশনের কাজ করতাম। এইভাবেই আমার শুরুর দিনের গল্পটা এবং শুরুর দিনের যাত্রাটা আমরা শুরু। আপনি শুরুতেই যেমন বলেছেন যে আসলে যেহেতু মধ্যবিত্ত পরিবার, আমরা সবসময় একটা সিকিউরড লাইফ চাই, সেই জায়গায় পরিবার থেকে খুব বেশি সহযোগিতা আসেনি। বাধাগুলো কীরকম ছিল? বাধা যদি বলি পরিবার থেকে, যে বাধা ওই অর্থে ডিরেক্টলি তো কেউ আসে নাই, কিন্তু যেমন হ্যাঁ, আমার এখনও মনে আছে আব্বা হচ্ছে আমার বিসিএস তখন সম্ভবত 34th বা 35th, ওইটার হচ্ছে প্রিলি হবে। সো আব্বা হচ্ছে আমার কাগজপত্র নিয়ে নিজে গিয়ে ওইটার ফর্ম ফিল আপ করায় আনলেন। তো আমাকে বললেন যে তোমার কিন্তু অত তারিখে পরীক্ষা, তুমি এটার জন্য প্রিপারেশন দাও। আমি নেই। এবং আব্বা ওয়াজ সো আপসেট উইথ মি, উনি অলমোস্ট 3 মাস আমার সাথে কথা বলে নেই। আমার আসলে কোনো ভাই বোন নাই, মানে আমি আমার আব্বা আম্মার একমাত্র চাইল্ড। সো এটা আমার জন্য ভীষণ কষ্টকর ছিল, এবং আমিও জানি আমার আব্বার জন্য ব্যাপারটা কতটা পীড়াদায়ক ছিল। কিন্তু আমার বাধা যদি বলি, আমার আব্বার সাইলেন্স, ওইটাই আমার কাছে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ আমার আলটিমেট গার্জিয়ান আমার বাবা। সো ওনার সাথে যখন ওই শুরুর দিনে আমি কথা বলতে পারতাম না বা একটু গাইডেন্স চাইতে পারতাম না, ওইটা আমার জন্য একটা বিশাল পীড়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুরুর দিকের এই পীড়া পরবর্তীতে কি হলো সেটা শুনবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই যে আপনি খুব ছোট পরিসরে শুরু করলেন, 2টো রুম নিয়ে শুরু করলেন এই ব্যবসাটা, এখন আপনার ব্যবসার পরিধি কীরকম, বছরের টার্নওভার কীরকম? আমরা মাত্র 2টো রুম নিয়ে শুরু করেছিলাম, একটি অফিস এবং একজন মাত্র কর্মচারী। আমরা পার্টনার ছিলাম 5 জন। আমাদের পার্টনারদের সাথে আমরা মালিক বেশি, কর্মচারী কম, এভাবে আসলে আমাদের বিজনেসটা শুরু করা হয়। এবং যদি বলি, আমরা 2018 সালের নভেম্বরে প্রথম মার্কেটে আসি। অনলাইনের থ্রুতে আমরা আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে দেওয়া শুরু করি, এবং সেই সাথে আমরা বেশ কিছু ফেয়ারে পার্টিসিপেট করি, যে মানুষের আমাদের প্রোডাক্টের অ্যাকসেপ্টেবিলিটিটা কেমন সেটা আইডেন্টিফাই করার জন্য। এর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কিছু মডেল, অনলাইনের পাশাপাশি কোলাবোরেশনের থ্রুতে বিভিন্ন শোরুমে প্রোডাক্ট দেয়া, কর্পোরেট সেলসে পার্টিসিপেট করা, এভাবে করে আমরা আমাদের কাজের যে পরিসর, দেখেন একটা ছোট্ট আইডিয়া, একটা ইউনিক আইডিয়া যেটা বাংলাদেশে ছিল না, এটা নিয়ে আমরা শুরু করেছিলাম। 2018 পর আমরা যদি বলি, আমরা এখন 2026-এ আছি। একটা কর্মচারী নিয়ে যে কোম্পানিটা শুরু, আজকে আমাদের 65-র বেশি আমাদের ফুল টাইম এমপ্লয়ি আছে। একটা অফিস 2 রুমের, এখন আমাদের 2টা ফুল ফ্লেজড অফিস, 2টা ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি মেইনলি আমাদের কাঠের কাজ করছে, একটা হচ্ছে মার্বেল স্টোনের কাজ করছে। টার্নওভারটা এখন কি পরিমাণ? জি, যেই ব্যবসাটা ধরেন আমরা মাত্র 4.5 লাখের একটা ছোট্ট পুঁজি নিয়ে শুরু করেছিলাম আজকে থেকে 6 বা 7 বছর আগে। ফাস্ট ফরওয়ার্ড 2025-এ আমরা আমাদের যে অ্যাকাউন্টিং ইয়ার, সেটা কিন্তু কমপ্লিট করতে পেরেছি প্রায় 8.5 কোটি টাকাতে। সো আমরা আশা করছি যে 4 লাখ টাকাকে যদি আমরা এত বড় একটা টার্নওভারে কনভার্ট করতে পারি, মেবি আমাদের যেটা স্বপ্ন, যেটা নিয়ে আমরা আসলে কাজ করে যাচ্ছি, যে 2030-এর মধ্যে হাতবাক্সকে আমরা 100 কোটি টাকা টার্নওভারের একটা কোম্পানিতে কনভার্ট করতে চাই। নিশ্চয়ই, আমরাও সেই প্রত্যাশা করি। কিন্তু এইবার আর একটা বিষয় একটু জানতে চাই, যে এই যে শুরুর দিকে আপনি বলছিলেন যে আপনার বাবা সমর্থনটা আপনি পাননি, সেই আন্তরিক সমর্থনটা পাননি। এখন যখন আসলে ব্যবসায় গ্রথ হচ্ছে, ভালো হচ্ছে, সামনের দিকে আরো মানে 100 কোটি টাকার টার্নওভারের দিকে স্বপ্ন দেখছেন আপনারা, এখন আপনার বাবা বিষয়টাকে কিভাবে দেখে, সেই প্রশ্নের উত্তরটা জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছে হাত বাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফাত কাদির। শাফাত কাদির, বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম, যে আপনি শুরুর সময় বলছিলেন যে বাবার স্বপ্নভঙ্গ হয়েছে, সরকারি চাকরি বা কর্পোরেট জবে যাওয়া হয়নি। এখন যখন আসলে আপনার ব্যবসায় সফলতার গল্পটা তিনি জানতে পারেন বা ভালো অগ্রগতি দেখছেন, এখন ওনার এখন যদি বলি, এখন আসলে আমার বাবা আমাকে নিয়ে গর্বিত। কারণ 2024 সালে আমি এসএমই ফাউন্ডেশন থেকে এসএমইতে কন্ট্রিবিউশনের জন্য জাতীয় পদক পেয়েছি, আর এর পাশাপাশি বিজনেসেরও একটা ভালো গ্রোথ হচ্ছে। সো আমার বাবা খুবই গর্বিত। এবং ছোট্ট একটা ঘটনা বলি, আমার আব্বার 2019 সালে মেজর স্ট্রোক হয়, এবং এরপরে আব্বার লেফট সাইড হ্যামোরেড হয়ে যায়। উনি মোটামুটি ওই সময় আসলে চলাফেরা করতে পারতেন না, এবং আব্বা ওয়াজ এ ভেরি ফিট ম্যান। সো ওনার যখন এরকম একটা ব্রেকডাউন হয়, আব্বা আসলে সাইকোলজিক্যালি হচ্ছে অনেকটা পিছিয়ে যান আর কি, এবং কারোর সাথে কথাবার্তা বলতেন না, চুপচাপ থাকতেন। আমার এখনও মনে আছে 2019 সালে ডেইলি স্টারে আমাকে নিয়ে একটা বেশ চমৎকার প্রতিবেদন করা হয়। সো যখন আব্বা
খাবার টেবিলে ওই পত্রিকার পাতাটা দেখেন এবং আমার ছবি দেখেন, এবং আমার এখনও মনে আছে যে ওই নিউজটা পড়ার সময় প্রায় 3-4 মাস পরে আব্বা প্রথমবারের মতো হাসছিলেন। এবং ওইটা যে আসলে ধরেন কত বড় পাওয়া একটা আসলে সন্তানের কাছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এক সময় হয়তো হাত বাক্স শত কোটি হাজার কোটি টাকার ব্র্যান্ডও আমরা যদি আল্লাহ চায় আমরা করে ফেলতে পারবো, কিন্তু আব্বার ওই সন্তুষ্টি সেটা আসলে কোনো টাকা দিয়ে আসলে বা কোনো সফলতার পরিমাপে ওইটাকে আসলে বিবেচনা করা সম্ভব না। সো ওই জায়গাটাতে আমি বলবো ওইটাই আমার শ্রেষ্ঠ অর্জন। যতই আমি পদক পেয়ে থাকি বা বিজনেসে সাকসেস পেয়ে থাকি বা সামনে যদি আরও আমার ভাগ্যে থাকে যদি আমি আরও পাই, কিন্তু আব্বাকে যে ওই একটা রিজিড অবস্থা যে ব্যবসাতে কেন গিয়েছে এবং সেটার জন্য যে আব্বা কিছু সময় আমার সাথে মনোক্ষুণ্ণ ছিলেন, সেখান থেকে যে আমি কনভার্ট করে আব্বার চোখে ওই খুশির অশ্রুটা দেখতে পারছি, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ, আই ক্যান সে। নিশ্চয়ই। এবার একটু জানতে চাই যে আসলে এই ব্যবসায়ী হয়ে ওঠার পথে আপনারা যখন শুরু করলেন, আমরা দেখি যে সব সময়ে একটা অভিযোগ শুনি, বিশেষ করে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই এই অভিযোগটা বেশি করে যে বাংলাদেশে নতুন ব্যবসা শুরু করা বা ব্যবসার পরিবেশটা খুবই আসলে খুব একটা সহজ না আর কি, প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আপনি একজন তরুণ, আপনিও সেই প্রতিকূলতাগুলোই পেরিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আসলেই কি এতটাই কঠিন যে এখানে চাইলে ব্যবসা করা যায় না? এই জায়গাটাতে আমি আসলে দুইটা ভিন্ন স্টেটমেন্ট আমি একটু শেয়ার করতে চাই। প্রথমত হচ্ছে আমার জন্য কি চ্যালেঞ্জ ছিল। এখন দেখেন প্রত্যেকটা ব্যবসার জনরা আলাদা, প্রত্যেকটা ব্যবসার টার্গেট অডিয়েন্স আলাদা। সো ওরা যেটা হয় যে প্রত্যেকটা ব্যবসার জন্য চ্যালেঞ্জও আলাদা হবে। আমার জন্য যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে আমি এতই ইউনিক একটা কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম যেটার আসলে মার্কেট নলেজই ছিল না। সো আমার কিন্তু বছর খানেকের উপরে আমার আসলে যেটা ক্যাশ ক্যাপিটাল ছিল সেটা বার্ন করে ফেলতে হয় যে মানুষের কাছে পৌঁছাতে। আমরা তখন যেটা হতো যে ফেসবুকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায় মানুষকে দেখানো যে হ্যাঁ আপনি কেন তাজমহলের রেপ্লিকা রাখবেন, আপনি জাতীয় সংসদের রেপ্লিকা রাখেন আপনার বাসায়, এই মেসেজটা দেওয়া এবং বিভিন্ন ফেয়ারে যে আমাদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করে মানুষের সাথে কানেকশনটা ক্রিয়েট করা যে হ্যাঁ আমরা এই কনসেপ্টটা নিয়ে কাজ করছি। সো এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আরেকটা চ্যালেঞ্জ আমার জন্য যেটা ছিল যে আমি একটা এমন আইটেম বানাতে যাই যেটা বাংলাদেশে প্রিভিয়াসলি বাল্ক পরিমাণে কেউ করে নাই, কমার্শিয়াল প্রোডাকশনে কেউ যায় নাই। সো এইটার প্রপার র মেটেরিয়াল কী হবে, এটার ম্যানুফ্যাকচারিং সেট আপ কীরকম হবে, এটার তো আমি কোনো গাইডলাইন পাই নাই। সো ধরেন মাসের পর মাস একটা কেমিক্যালের পর আরেকটা কেমিক্যাল এনে পরীক্ষা নিরীক্ষা করা, ফেল করা, কোম্পানি বন্ধের অবস্থায় চলে যাওয়া, ওই জিনিসটা কিন্তু আমি ফেস করে এসেছি। প্রায় আমরা 8-9 মাস কিন্তু স্ট্রাগল করেছি। আমাদের যে ক্যাশ ক্যাপিটাল ছিল সেটাকে বার্ন করে ফেলেছি জাস্ট আইডেন্টিফাই করতে যে আমার জন্য পারফেক্ট র ম্যাটেরিয়ালটা কী। কারণ দেখেন যে আমি ক্লেতে ট্রাই করেছি, আমি প্লাস্টার অফ প্যারিসে ট্রাই করেছি এবং প্রত্যেকটা ড্রব্যাক আমাকে বিবেচনা করেই ফাইনাল র মেটেরিয়ালটা আমাকে আইডেন্টিফাই করতে হয়েছে। সো এটা কিন্তু একটা ব্যবসায় নামার পরে আমাদের দেশে যেটা হয় আমরা কিন্তু স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করি যারা আমরা নতুন উদ্যোক্তা, এবং যদি 8-9 মাস পর্যন্ত আপনি প্রপার প্রোডাক্টটাই ডেভেলপ করতে না পারেন, পারফেক্ট র মেটেরিয়ালটাই না পারেন, এটা কিন্তু ইনকামই জেনারেট করতে না পারেন, এটা কিন্তু আপনাকে হিউজ একটা মোরাল ব্রেকডাউনের দিকে নিয়ে যায়। ওই বিষয়টা কিন্তু আমরা ফেস করেছি। আর ওভারঅল সিনারিওতে আমি যদি একটু বলি বাংলাদেশে যে জায়গাটাতে চ্যালেঞ্জ, এটা ডেফিনেটলি এক নম্বরে হচ্ছে ফাইন্যান্সিংয়ের চ্যালেঞ্জটা। স্পেশালি আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত থেকে যারা আসি, আমরা কিন্তু যে বাসা থেকে না কোটি কোটি টাকা নিয়ে আসতে পারি না। আমার কেসে যেটা হয়েছে, আমাকে 2 বছর অন্য আরেকটা ব্যবসা করে অল্প একটা ক্যাপিটাল জেনারেট করে ওইটাই আমাকে রান করতে হয়েছে। ওয়্যারএজ যদি কোথাও এরকম একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করে দেওয়া হতো যে যারা নতুন উদ্যোক্তা তারা একটা ফিল্টারেশন প্রসেসের মাধ্যমে যাক যে আসলে ওর আইডিয়াটা মার্কেট ফিট কিনা, এটাতে আসলে স্কেলেবল কিনা, দেন হচ্ছে ওকে যদি গভর্নমেন্ট থেকে বা একটা প্রতিষ্ঠান থেকে ওকে গাইডলাইন দেওয়া হয়, ওকে একটা ক্যাপিটালের হেল্প দেওয়া হয়, এটা একটা গ্র্যান্ট হিসেবেই দেখ না, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের মতো যে উদ্যোক্তারা ইনিশিয়াল অবস্থায় ওই টাকা পয়সার কষ্টটা পেয়েছে এটা পাবে না। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো, বাংলাদেশে এখনও প্রফেশনালভাবে ওই যে বিজনেস কোচিং বা মেন্টরিংটা শুরু হয়নি। ওয়্যারএজ দেখেন ইন্টারন্যাশনালি কিন্তু এটা একটা হিউজ মার্কেট। টনি রবিন্সের কথা বলেন, জিম রনের কথা বলেন, ওনাদের কাছ থেকে কিন্তু মানুষজন বুদ্ধি পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে যেই গোলটা 5 বছর অর্জন করার জন্য তারা 2 বছরে অর্জন করতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু এই জিনিসটার প্র্যাকটিস শুরু হয়েছে, বাংলাদেশে কিন্তু এখনও এই জিনিসটা হয়নি। এখানে যদি কিছু
এফিশিয়েন্ট এবং আমি যারা বলবো প্রফেশন হিসেবে কিছু মানুষ বিজনেস কনসালটেশন বিজনেস মেন্টরশিপের জায়গায় আসতো এবং যারা নতুন উদ্যোক্তা তাদেরকে একটা প্রপার গাইডেন্স একটা প্রপার রোড ম্যাপ দিয়ে দিত, আমার কাছে মনে হয় বাংলাদেশে যে বলা হয় যে নতুন উদ্যোক্তারা ঝরে যায় বা ঝরে যাওয়ার রেট হচ্ছে 90%, সেটা অনেকটা কমিয়ে ফেলা সম্ভব হবে। মানে ব্যবসা শুরুর ক্ষেত্রে সবসময় বলা হয় যে একটা নতুন আইডিয়া, যেটাকে বলে নিশ মার্কেট, Niche মার্কেটিং এর market, জি। ভাষায় যেটা বলা হয়। তো আপনি যে ব্যবসাটা করছেন সেটাও ওই সময় একটা নিশ মার্কেট ছিল। আপনার কথা থেকেই মনে হলো যে আসলে এই ব্যবসা বা নতুন উদ্যোক্তাদেরকে গাইড করার ক্ষেত্রেও তো সেটাও তো একটা ব্যবসা মডেল সেটাও হতে একটা পারে। ব্যবসা মডেল হতে পারে এবং এটা আমি বলবো বাংলাদেশের বর্তমান যে ইকোসিস্টেম, আমাদের যে এখন আর্থসামাজিক অবস্থায়, এটা একটা ভেরি পারফেক্ট টাইম টু লঞ্চ দিস টাইপ অফ বিজনেস। কারণ এখন অনেকেই উদ্যোক্তা হতে চায়, যে ধরেন চাকরির মার্কেটে গিয়েছে, সেও ধরেন 8-10 বছর পরে একটা ক্যাপিটাল জোগাড় করে চিন্তা করে আমি উদ্যোক্তা হব, কিন্তু সে সাহস করে না কেন? কারণ তাকে তো কেউ প্রপার রোড ম্যাপটা দিচ্ছে না। সে চিন্তা করতেছে আমি তো একটা সিকিউর লাইফে আছি, হ্যাঁ হয়তো আমার কাছে 6 মাসের ক্যাপিটাল আছে, যদি আমি ফেল করি, আমার যদি ক্যাপিটালটা শেষ হয়, আমি কি আবার মুখ লজ্জায় যেতে পারবো আরেক জায়গায় চাকরির জন্য? কিন্তু তাকে যদি একটা প্রপার গাইডেন্সের আন্ডারে নিয়ে যাওয়া হতো, আমাদের দেখেন বিবিএ পড়ানো হচ্ছে, বিবিএতে কিন্তু আমাকে ব্যবসায়ী বানানো হচ্ছে না। আমিও বিবিএ পড়েছি, ওইখানে কিন্তু যা আমি শিখেছি হয়তো 5-10% আমি আমার অরিজিনাল বিজনেসে কাজে লাগাতে পেরেছি। সো যারা উদীয়মান উদ্যোক্তা আছে বা যারা এস্টাবলিশড বিজনেসম্যান আছে, সবাই তো আমরা এই সমাজেরই অংশ, আমাদেরও তো এই সমাজকে পে ব্যাক করতে হবে। সো এরকম কেন একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না কিউমুলেটিভভাবে, যেখানে এই সফল উদ্যোক্তারা, এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই একটা গাইডলাইন দিবে, একটা রোড ম্যাপ দিবে যে নতুন আরও উদ্যোক্তারা যেন ভুল পথে না যায়, তারা যেন ক্যাপিটালটা বার্ন করে না ফেলে, কম সময়ে বেশি অগ্রগতি। নিশ্চয়ই। আপনার ওই একটা কথা থেকে একটু নিতে চাই, মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে আমরা কি মানে চাকরিজীবী তৈরি করি? মানে আপনি যেমন বলছিলেন যে আপনার বিবিএর পড়ালেখার 5% আসলে আপনার রিয়েল লাইফে লাগছে না। দেখেন, আমি ধরেন আমার পড়াশোনা শেষ হয়েছে 2015-16 দিকে। আমার সময় আমি যে শিক্ষা ব্যবস্থাটা পেয়েছি, সেটা আমাকে উদ্যোক্তা বানাতে আমার 1% হেল্পও আরেকটা করে প্রশ্ন নাই। করতে চাই, মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছেন বিবিএতে, আপনার সহপাঠী বা আপনার ওই আপনাদের ব্যাচে কতজন ছিল এবং তারা এখন ব্যবসায়ী কতজন এবং চাকরিজীবী কতজন, সেই প্রশ্নটা একটু জানতে চাই। জি, জি। নিশ্চয়ই যাদের সাথে যোগাযোগ আছে বন্ধুদের অবশ্যই, সাথে, অবশ্যই। সেই প্রশ্ন উত্তর জানতে চাই, কিন্তু আরেকটা বিরতি নিতে হবে। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ। এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন হাত বাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফাত কাদির। শাফাত কাদির, বিরতিতে যাওয়ার আগে যেমন জানতে চাইছিলাম যে আপনার ব্যাচে যারা পড়তেন তাদের মধ্যে কতজন আসলে চাকরি জীবনে চলে গেছেন আর কতজন আপনার মতো সাহস করে উদ্যোক্তা আমার মনে হয়েছেন? হয় এই উত্তরটার সাথে আপনার প্রিভিয়াস প্রশ্নেরও একটা আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন, যে আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা আসলে উদ্যোক্তাদের জন্য কতটা কার্যকরী। সো আমি আসলে আমার পড়াশোনা পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করেছি 2016-র আগেই, 2015 শেষে আমাদের সব পড়াশোনা শেষ হয়। এবং টু বি ভেরি অনেস্ট, আমাদের ব্যাচে 62-র মতো ছিল এবং আমার জানা মতে আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে প্রথমেই বিজনেসে ডাইভ ইন করেছি, চাকরির বাজারে না গিয়ে। এখন আমার অনেক বন্ধুবান্ধব আছে, কারণ আমি 2016 কথা বলছি, ফাস্ট ফরওয়ার্ড এখানে 10 ইয়ার্স চলে গিয়েছে। সো এই 10 ইয়ার্সে অনেকেই, যেটা বললাম, চাকরি বাকরি করে হয়তো কিছুটা ক্যাপিটাল রেজ করতে পেরেছে। এখন হয়তো সর্বোচ্চ আর 3 থেকে 4 জন আছে যারা আসলে এন্টারপ্রেনারশিপটা পার্সু করছে, কিন্তু প্রথম থেকে বা একটা অবস্থায় যারা আসতে পেরেছে, এরকম যদি বলি ওইখানে যে আমি অনলি ওয়ান। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও, যে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের এডুকেশন সিস্টেমের পার্সপেক্টিভে, যেখানে আসলে উদ্যোগটা গড়ে তোলা হচ্ছে না। নিশ্চয়ই। শাফাত, আমরা তো একটা পরিবর্তিত বাংলাদেশের গল্প শুনছি বা প্রত্যাশা করতেই পারি এখন, কারণ এখন যারা সরকারে আছেন তারা সেই ভাবেই আসলে ব্র্যান্ডিং করছেন যে তারা একটা পরিবর্তিত বাংলাদেশ গড়তে চান। সেই জায়গায় আসলে আপনার কাছে কি মনে হয় যে আরো বেশি বেশি তরুণদেরকে ব্যবসা বাণিজ্যে বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নিয়ে আসা দরকার কিনা? অবশ্যই। এখন আমি কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা দিক নির্দেশনা শুনছিলাম, যে উনি খুবই এমফেসাইজ করেছেন যে উনি বাংলাদেশে চাচ্ছেন আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, জব সেক্টর সৃষ্টি করতে। সো তখনই কিন্তু এখানে উনি আমাদের নতুন উদ্যোক্তা তৈরিকরণের ব্যাপারে একটা রোডম্যাপ আমাদেরকে দিয়েছেন। দেখেন, কর্মসংস্থান কোত্থেকে হবে? আজকে যদি একজন নতুন উদ্যোক্তা আসে এবং সে তার ব্যবসাকে একটা অবস্থায় নিয়ে যেতে পারে, ইনিশিয়ালি হয়তো 5 জন 10 জন এবং একটা টাইম পরে 100 থেকে 500 লোকেরও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কিন্তু সেই জিনিসটা একটু স্লো হয়ে যায় যখন ওই উদ্যোক্তা আসলে নিজের কর্মসংস্থানই এনশিওর করতে পারে না। ওইটা কোন জায়গাটাতে লস খায়?
যে সে হচ্ছে প্রপার গাইডলাইন পায় না, বা আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এই এন্টারপ্রেনার গড়ে তোলার জন্য খুব একটা অ্যালাইন না। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে সম্পূর্ণ ভিন্নভাবে সাজাতে চাচ্ছেন এবং চমৎকার কিছু গোল নিয়ে আগাচ্ছেন, আমার কাছে মনে হয় শিক্ষা ব্যবস্থার এই দিকটাতে একটু নজর দিলে আরও বেশি উদ্যোক্তা গড়ে উঠবে, এবং যত বেশি উদ্যোক্তা আসলে গড়ে উঠবে, যত বেশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, সেটা এক্সিস্টিং উদ্যোক্তা দিয়ে হোক বা নতুন উদ্যোক্তা দিয়ে হোক, তত বেশি দেশে আসলে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমাদের যে এই আনএমপ্লয়মেন্টের যে একটা অভিশাপ, সেটা থেকে আমরা খুব দ্রুত মুক্তি পেতে না পারবো। না, অনেকেই তো এই সমালোচনাটা করেন যে আসলে শুধুমাত্র যে মূলধনের সংকট বা ব্যাংক থেকে ফাইন্যান্স না পাওয়া, এই সংকটগুলোর কারণেই আসলে উদ্যোক্তারা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আপনার সাথে আপনার কথা শুনে মনে হচ্ছে যে শুধুই এটাই সমস্যা নয়, পুরো ইকোসিস্টেমটাই কি আসলে দেখেন, একটা এখানে বিপরীতমুখী আছে কিনা? টাকা পয়সার ইস্যু, যেটা ব্যাংক ফাইন্যান্সিং বলেন বা ঋণের বিষয়টা বলেন, নতুন ব্যবসায়ীকে কেউ তো ঋণ দিবে না। ঋণের সমস্যা কার? যেমন ধরেন আমার সমস্যা, আমার ব্যবসাকে আমি বড় করতেছি, তখন আমি ঋণ নিচ্ছি আমার জন্য। হ্যাঁ, ওইটা কেন সমস্যা? রিসেন্ট টাইমে ইনফ্লেশনের কারণে আমাদের ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে গেছে। সো ধরেন আমার একটা জায়গাতে 1 কোটি টাকা লাগবে, আমি চিন্তা করবো যে না, এখন আমি 17% রেটে আমি এটা রান করতে চাই না। তখন হয়তো আমি আমার আস্কিংটাই কমায় এটা 30-40 লাখ টাকায় নিয়ে আসি, এবং ওইভাবে আমি আমার ব্যবসাটার প্রসার করতে পারছি না। এখানে যদি ডেফিনেটলি এটা একটা ভ্যালিড জায়গা যে আমাদের যদি ইন্টারেস্ট রেটটা, স্পেশালি যারা নতুন উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তা, তাদের জন্য এটা সিঙ্গেল ডিজিটে রাখা হয় 6%, 8% বা 9%, আমার কাছে মনে হয় আমরা আরও বেশি ফাইন্যান্স নিতে পারবো, আমাদের আসলে আরও বেশি সাহস বাড়বে এবং আমরা আমাদের ব্যবসাটা বড় করার জন্য ডাইভ দিতে পারবো। আর এর পাশাপাশি আসতেছি নতুন উদ্যোক্তা। যে নতুন উদ্যোক্তা প্রথম দিন ঋণ নিয়ে শুরু করবে, সে আসলে ওই ট্র্যাপের থেকে কোনোদিন বের হতে পারবে না। এই ঋণের গ্রাসে সে একদিন শেষ হয়ে যাবে। বরঞ্চ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন, সেটা হচ্ছে তার স্কিল ডেভেলপ করা, তার নলেজ বিল্ড আপ করা, এবং সেই নলেজের বিল্ড আপটা যদি বিশ্ববিদ্যালয় থেকে হয়, আমাদের যে এক্সিস্টিং এডুকেশনাল সিস্টেম থেকে হয়, তাহলে খুবই ভালো। আদারওয়াইজ দেয়ার মাস্ট বি আ বডি অফ সাম এক্সপার্ট, যারা হচ্ছে প্রফেশনালভাবে এই নতুন উদ্যোক্তাদেরকে একটা পাত বদলে দিবে। নিশ্চয়ই। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ব্যবসা নিয়ে কাজ করতে গেলে তার অনেকগুলো উপশাখা তৈরি হয়ে যায়। আমরা বলি যেটাকে, যেমন পোশাক শিল্প আমাদের প্রধান রপ্তানি খাত, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো যেটাকে বলে উপখাত তৈরি হয়েছে, তাই না? কেউ বাটন তৈরি করছে, কেউ জিপার তৈরি করছেন। তো আপনি যে ব্যবসাটা করছেন, সেই ব্যবসার কি কোনো উপখাত আছে কিনা? আমার ব্যবসা অবশ্যই উপখাত আছে। যেমন হচ্ছে আমরা মেইনলি হাত বাক্স যে জন্য জনপ্রিয়, আমরা হচ্ছে মার্বেল স্টোন ডাস্ট দিয়ে 3D বা 2Dতে বাংলাদেশের বিভিন্ন মনুমেন্টগুলোর নকশা তৈরি করি, কিছুটা মিনিয়েচার রেপ্লিকা আকারে, কিছুগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেটে। কিন্তু অনেকেই হচ্ছে ওই ফ্রিজ ম্যাগনেটের ডিজাইনগুলো তারা চিন্তা করে এটা কেন শুধু ফ্রিজেই সীমাবদ্ধ থাকবে, এটাকে তো একটা চমৎকার ডেকোর আইটেমেও কনভার্ট করা যায়। তো তখন কিন্তু ওই জিনিসটাকে একটা ফ্রেমে নিয়ে আসা যায়। সো এই যে কাঠের ফ্রেমিং, এটাও কিন্তু আমার একটা উপখাতে তৈরি হয়ে গিয়েছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের মেটাল লেপেল পিন, বা যেটা হচ্ছে লাইফস্টাইলের লেপেল পিন, টাইপিন, এগুলোর চাহিদা অনেক। এটা কিন্তু আমি ডিরেক্টলি ম্যানুফ্যাকচার করতেছি না, এটাওকে আমি কিন্তু সাব ব্র্যান্ডে কারো কাছ থেকে কিনে নিয়ে আসতেছি। সো এখানে দেখেন আরও একটা উপখাত তৈরি হয়ে গিয়েছে। আর এর পাশাপাশি আমি বলবো, যেমন হাত বাক্সে আমরা এখন এক্সপোর্টের চিন্তা ভাবনা করছি, হয়তো এই বছরের শেষে আমরা এক্সপোর্ট শুরু করতে পারবো। সো আমি বিশ্বাস করি, আমি যদি আমার এই মার্বেল স্টোন, আমার এই কাঠের ফ্রেম এক্সপোর্ট করতে পারি, তখন বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং প্রাচীন একটা শিল্প, যেটা আসলে এই মুহূর্তে হারিয়ে গিয়েছে প্রায়, টেরাকোটা শিল্প, অসাধারণ একটা শিল্প, যেটা হচ্ছে হোম ডেকোর এবং ইন্টেরিয়র ডেকোরেশনে দারুণভাবে জনপ্রিয় ছিল একসময়, আমরা সেই জিনিসটাকেও ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে আসতে পারবো। সো শুধু এক হাত বাক্সকে আমরা যদি বড় করতে পারি, আমরা যদি ভাবে সমর্থন পাই, আল্লাহ তাআলার রহমত যদি আমাদের সাথে থাকে, আমরা অ্যাটলিস্ট আরও 3 থেকে 4টা সাব গ্রুপকে আমাদের সাথে তুলে নিয়ে আসতে পারবো। নিশ্চয়ই, মানে একটা পুরো একটা ইকোসিস্টেম দাঁড়িয়ে যাবে। আপনার কাছে, আপনি যদিও তরুণ, একেবারে নিজের শুরু থেকেই উদ্যোক্তা, আপনার কাছে একটু জানতে চাই, আপনার মতোই যে তরুণ আসলে স্বপ্ন দেখছেন, কিন্তু আপনি যে বাধাগুলো অতিক্রম করতে পেরেছেন তারা পারেনি, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আমি তাদেরকে জাস্ট খুব স্পেসিফিক 2-3টা গাইডলাইন আমি আসলে দিতে চাই। আমার কাছে মনে হয় এই গাইডলাইনগুলো আমি যদি ব্যাক ইন 2016 বা 17 পেতাম, আমি আজকে 2025-26-এ যে সফলতাটা পেয়েছি, এটা হয়তো 22-এ আমি পেয়ে যেতাম বা 23-এ পেয়ে যেতাম। আমার কাছে মনে হয় মানে সেলফ এডুকেটেড হওয়ার উপরে আর কোনো মানে কোয়ালিটি নাই।
এই জিনিসটা সবার উদ্যোক্তাদের থাকতে হবে। আমরা যেটা হয়, আমরা পড়াশোনা বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা মনে করি আমাদের শিক্ষা জীবনের ইতি, কিন্তু যেটা জিম রন বলেছেন যে তোমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা তোমার জীবিকা নির্বাহতে সহযোগিতা করবে, কিন্তু তুমি যদি সেলফ লার্নেড হও সেটা তোমাকে একটা ফরচুন গ্রো করতে বা ফরচুন বিল্ড আপ করতে সাহায্য করবে। আমি এক্স্যাক্টলি এখানে একমত পোষণ করি। আমি আজকে এই অবস্থায় আসতে পারছি, এটা আমার সেলফ এডুকেশনের কারণে। আমি পার্সোনাল ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি, মার্কেটিং সব কিছু নিয়ে পড়াশোনা করি, এবং শুধু পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে হবে না, ওইখান থেকে প্রুভেন যে টেকনিকগুলো আছে সেগুলো এক্সিকিউশনে যেতে হবে। সো আমার কাছে মনে হয় যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে খুব ভালো লার্নার হতে হবে ফার্স্টে। লার্নার যে শুধু বই পুস্তকের তা না, অন্যান্য ব্যবসা কিভাবে চলে, অন্য দেশে এই পার্টিকুলার বিজনেস কিভাবে রান করতেছে, সেখানেও কিন্তু চমৎকার আইডিয়া সোর্স আছে। এর পাশাপাশি হচ্ছে একটা চমৎকার মনোভাব সৃষ্টি করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে পার্সিভারেন্স। উদ্যোক্তা হতে হলে পার্সিভারেন্সের কোনো বিকল্প নাই। আমি ভাল লাগতেছে না, এখন দেখেন উদ্যোক্তাদের জীবনে, আমার মা এই কথাটা প্রায় বলে, যখন ধরেন আমার ব্যবসা একটু ডাউন যায়, ডেফিনেটলি আমি এখন আপসেট, মার সাথেই কথা বলি, মা বলে যে দেখো ব্যবসা করতে গেলে এটা মেনেই নিতে হবে যে তোমার 12 মাস প্রফিট হবে না, কিছু 2-3 মাস তোমাকে লস দিতে হবে, 2-3 মাস তুমি ব্রেক ইভেনে থাকবা, এই বাস্তবতা মেনে নিতে হবে। এবং এইটা কিন্তু শুরুর দিনগুলোতে আরও বেশি, তখন হয়তো 12 মাসের 12 মাসই লস হবে, 12 মাসের 12 মাসে আপনি ব্রেক ইভেন দেখবেন না, প্রফিট ভুলে যান। সো ওই পার্সিভারেন্স যদি না থাকে একজন মানুষের ভিতরে, সে কিন্তু কখনো এই স্বপ্ন নিয়ে বেশি দূর আগাতে পারবে না এবং সে গিভ আপ করবে। আর লাস্ট যেটা আমি মাস্ট বলবো সেটা হচ্ছে 2টা স্কিল। এই 2টা স্কিল থাকলে যে কেউ যে কোনো সেক্টরে ভালো করতে পারবে। একটা হচ্ছে সেলস জানতে হবে। আমি আজকে একজন উদ্যোক্তা হিসেবে আসছি, আমি এখানে আমার গল্পটা শেয়ার করতেছি, কিন্তু আমি মনে করি আমি একটা ভালো সেলসম্যান, আমি আমার গল্পটা ওইভাবে আপনার কাছে সেল করতে পারতেছি। এর পাশাপাশি আমি যদি মার্কেটিংটা ভালো মতো জানি, এই গল্প, এই প্রোডাক্টের স্বপ্ন, এটাই যদি আমি আমার ইন কনজিউমারকে সেল করতে পারি, আপনি আনবিটেবল হয়ে যাবেন। আমরা এই আলোচনা শেষ করব। শেষ যে প্রশ্নটা করতে চাই, আপনার প্রতিষ্ঠানের নাম হাত বাক্স কেন? জি, এটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া। এটার জন্য আমি আমার কো-ফাউন্ডার রবিউল হোসেন ভাই, ওনার কথা স্মরণ করব। হাত বাক্সর কনসেপ্টটা আসলে উনি নিয়ে আসছেন। যখন আমরা আমাদের বিজনেসটাকে ডিফাইন করলাম যে আমরা আসলে এমন একটা গিফট আইটেম দিব যেটা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এবং এটাকে আমরা একটা ভ্যালুড গিফট আইটেম হিসেবে দেখছি। কারণ বাংলাদেশের স্মৃতিসৌধকে যখন আমি রিপ্রেজেন্ট করব, আই উইল প্রেজেন্ট ইট উইথ প্রাইড। সো এই জিনিসটাকে আমি হাতেই আমার আরেকজন ডেলিগেশন টিম বলেন বা আমি যাকে প্রেজেন্ট করছি তাকে দিব, এবং একটা সুন্দর বক্সে দিব, কারণ ওই বক্সটা হচ্ছে আমার প্রাইডটাকে ক্যারি করছে। আমরা জাস্ট এই 2টা ওয়ার্ডকে মিলাইছি, হাতে বাক্স, হাত বাক্স, ওইখান থেকে হাত বাক্সের নামটা এসেছে। শাফাত, আপনার গল্প শুনে খুবই ভালো লাগলো। আমরা প্রত্যাশা করি আপনার এই হাত বাক্স বাংলাদেশের যে বলবো যে বাংলাদেশের ব্র্যান্ডিং আইকনিক যে স্থাপনাগুলো আছে সেটা সারা বিশ্বে আপনার মাধ্যমে ছড়িয়ে যাক, আপনার ব্যবসার প্রসার ঘটুক, বাংলাদেশ আরও পরিচিত হোক সারা বিশ্বে। আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য এবং প্রশ্নগুলোর জন্য। সেখানে অনেকগুলো জিনিসই আমি শেয়ার করতে পেরেছি, এবং আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় আমাকে যেভাবে গাইড করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের গতিপথ অনুষ্ঠান থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।